কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টার এ উঠলে বা উঠবে বা পড়াশোনা শুরু করছো ভূগোল নিয়ে, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকে আমরা জিওগ্রাফি মেজর এবং মাইনরের ফিফথ সেমিস্টারের সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানবো। তো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষের দিকে। আজকে তোমাদের মাইনর পরীক্ষা হয়ে যাবে এবং এরপর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হওয়ার পর তোমাদের ফোর্থ সেমিস্টার সমাপ্ত হয়ে যাবে। এরপর তোমাদের ফিফথ সেমিস্টারের জার্নি শুরু হবে। তো আজকে আমরা সেই ফিফথ সেমিস্টারে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের এই সিলেবাসটা কঠিন সিলেবাস রয়েছে এবং কঠিন বলছি, কিন্তু তোমরা যদি রেগুলার পড়ো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা জানবো যে প্রথমেই তোমাদের কোর্স স্ট্রাকচার কি কি রয়েছে, কি কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে, এবং প্রথমেই বলে দিই যে তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নিবে, দিয়ে পড়া শুরু করবে। তোমরা চাইলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে এসেও সিলেবাসটা বুঝতে পারো। তোমরা এখন বিভিন্ন খিচিবিচিতে রয়েছো প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে, মাইনর পরীক্ষা নিয়ে। তো তোমরা সব পরীক্ষাগুলো সমাপ্ত হওয়ার পরও ভিডিওটি দেখে সিলেবাসটা ভালো করে বুঝে নিবে, কারণ যদি সিলেবাসটা না বোঝো তাহলে তোমাদের এই বছর খুব কঠিন হতে চলেছে। এই সেমিস্টার খুব কঠিন হতে চলেছে তোমাদের জন্য, কারণ সিলেবাস যদি না বোঝো তাহলে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, পড়ে যেতে হবে, এইসব নিয়ে তোমাদের শুধু নোট পড়লে তোমরা দ্বিধা দ্বন্দ্বতে থেকে যাবে। তো সিলেবাসটা প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। তো প্রথমে আমরা কোর্স স্ট্রাকচার সম্বন্ধে জানবো, যে তোমাদের আসলে কয়েকটা সাবজেক্ট এই সেমিস্টারে পড়তে হবে। তো আমি এর আগের দিনও বলেছিলাম, আজকে আমরা একটু ডিটেলসে দেখব কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে এই সেমিস্টারে। তো এই হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার ফিফথ সেমিস্টারের জিওগ্রাফির। তো কোর্স স্ট্রাকচারে প্রথমেই রয়েছে জিওগ্রাফি মেজর MT6, জিওজ মেজর MT6, মানে তোমাদের মেজর থিওরি পেপার 6। এই পেপারটা তোমাদের রয়েছে। এই পেপারটাতে তোমাদের কি কি পড়তে হবে? হাইড্রোলজি এবং ওশিয়ানোগ্রাফি। হাইড্রোলজি মানে হচ্ছে জলবিদ্যা এবং ওশিয়ানোগ্রাফি মানে হচ্ছে সমুদ্রবিদ্যা। এই দুটো এবার তোমাদের পড়তে হবে। এই দুটো তোমাদের রিমোট সেন্সিং, জিআইএস এবং ক্লাইমেটোলজির পর সব থেকে কঠিন সিলেবাসের মধ্যে একটি। এখানে প্রচুর বিষয় রয়েছে, প্রচুর কঠিন কনসেপ্ট রয়েছে। তো তোমরা যদি প্রথম থেকে ভালো করে বুঝে না পড়ো তাহলে সমস্যা রয়েছে। এটা হচ্ছে তোমাদের একটা পেপার, থিওরি পেপার। যেমন এই বছর তোমরা ক্লাইমেটোলজি, সয়েল বায়ো দিলে, তেমনই তোমাদের থিওরি পেপার রয়েছে হাইড্রোলজি এবং ওশিয়ানোগ্রাফি। এই দুটো টপিক নিয়ে একটা থিওরি পেপার। 2 নম্বর মেজর পেপার, এটা যেটা দেখছো এটাও হচ্ছে তোমাদের মেজর পেপার। এবার এই মেজর পেপারটা কি? এই মেজর পেপার দেখা পি লেখা আছে, পি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এই মেজর পেপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল মেজর। এবার প্র্যাকটিক্যাল মেজরে কি? প্র্যাকটিক্যাল মেজরে তোমাদের মানে কাজ করতে হবে এবার ম্যাপ প্রজেকশন, তারপরে ম্যাপ ইন্টারপ্রিটেশন এবং রক এবং মিনারেলের আইডেন্টিফিকেশন। এই জিনিসগুলো তোমাদের এই বছর করতে হবে। এটাও থাকছে তোমাদের 75 মার্কসের। এটাও গুরুত্বপূর্ণ এবং কঠিন। এবার তোমাদের আগের যে সেমিস্টার গুলো তোমরা দিয়ে এসেছো, সেই সেমিস্টারের থেকে এই সেমিস্টারটা ভিন্ন এবং কঠিন। কি জন্য? এখানে একটা টুইস্ট রয়েছে এই সেমিস্টারে। টুইস্ট হচ্ছে যে তোমাদের দুটো মাইনর একসঙ্গে পড়তে হবে। এই যে তোমরা দুটো জায়গা দেখতে পাচ্ছ মাইনর লেখা আছে, এই দুটো মাইনর পড়তে হবে। এখানে ইকোনমিক জিওগ্রাফি তোমাদের জন্য না, যারা জিওগ্রাফি মেজর নাই, হিস্ট্রি মেজর, পল সায়েন্স মেজর ইত্যাদি মেজর রয়েছে, তাদের যদি মাইনর হিসাবে জিওগ্রাফি থাকে তাদের জন্য। কিন্তু তোমাদের পড়তে হবে কিন্তু দুটো মাইনরই একসঙ্গে। এবার কিরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে মাইনর, সেকেন্ড সেমিস্টারে যে মাইনর, থার্ড সেমিস্টারে যে মাইনর, ফোর্থ সেমিস্টারে যে মাইনর, তোমরা অল্টারনেটিভ ভাবে পড়ে এসেছো দুটো মাইনর, ওই দুটো মাইনর তোমাদের এই সেমিস্টারে একসঙ্গে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো কারোর থাকতে পারে হিস্ট্রি, থাকতে পারে তার সঙ্গে ইকোনমিক্স থাকতে পারে, বা পল সায়েন্স থাকতে পারে, এডুকেশন থাকতে পারে। এইভাবে দুটো দুটো করে মাইনর তোমাদের আছে। এবার এই দুটো মাইনর তোমাদের একসঙ্গে পরীক্ষা দিতে হবে, একসঙ্গে পড়তে হবে। মানে পরীক্ষাটা কিভাবে হবে তোমাদের? তোমরা এই যে 4টে সেমিস্টার পার করে এলে, এই 4টে সেমিস্টারে তোমাদের 2 ঘন্টা করে মাইনর পরীক্ষা হতো। 2 ঘন্টা করে মাইনর পরীক্ষা হতো, পরীক্ষা শেষ হয়ে যেত। এই সেমিস্টারে কিন্তু
কঠিন বিষয় রয়েছে। তোমাদের এই দুটো মাইনর একই সঙ্গে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের পরীক্ষাটা কয় ঘন্টার হবে? 4 ঘন্টার পরীক্ষা হবে। 4 ঘন্টার পরীক্ষা হবে, মাঝে কোনো ধরনের তোমরা গ্যাপ পাবে না। তোমাদের একটা মাইনর পরীক্ষা মানে শেষ হওয়ার আগেই তোমাদের মানে চলে আসবে, উত্তর লেখার খাতা চলে আসবে এবং সাথে সাথে তোমাদের প্রশ্নপত্রও দিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে এই 4 ঘন্টার মধ্যে দুটো মাইনর পেপারেরই পরীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ ইকোনমিক্স, অর্থাৎ তোমাদের দুটো মাইনর, ফার্স্ট মাইনর এবং সেকেন্ড মাইনর, এই দুটো মাইনরেরই তোমাদের পরীক্ষা একসঙ্গে হবে, 4 ঘন্টা পরীক্ষা হবে। মেজর গুলো আলাদা আলাদা হবে, প্র্যাকটিক্যাল থিওরি আলাদা আলাদা পরীক্ষা হবে, কিন্তু এই যে দুটো মাইনর, এই দুটো মাইনর পরীক্ষা তোমাদের একসঙ্গে হবে। তাহলে বুঝতেই পারছো কঠিন হবে তোমাদের জন্য। তো এছাড়া কিন্তু তোমাদের সিলেবাসে আর কিছু নেই। এছাড়া তোমাদের কোর্স স্ট্রাকচারে অন্য কোনো সাবজেক্ট নেই। যেমন তোমরা এইচএসসি, এমডিসি, ভিএসসি ইত্যাদি ইত্যাদি তোমরা পড়েছো, এই সেমিস্টারে তোমাদের এইসব বিষয়গুলো নেই। এবার শুধু তোমাদের দুটো মেজর পড়তে হবে, দুটো মাইনর পড়তে হবে। তার মধ্যে একটা মেজর থিওরি, একটা মেজর প্র্যাকটিক্যাল, এবং তোমাদের যেই যে দুটো মাইনর রয়েছে সেই দুটো মাইনর। এবার তোমরা যাদের মাইনর জিওগ্রাফি রয়েছে তাদের মাইনরটা তো আজকে আমি আলোচনা করে দিব। তো তোমাদের অন্যান্য বিষয়ে যে মাইনর গুলো রয়েছে, তোমাদের নিজস্ব মাইনর, সেগুলো যদি সিলেবাস না খুঁজে পাও আমাকে বলবে, আমি ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেবো। তো এই হলো কোর্স স্ট্রাকচার আমাদের। এবার আমরা সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানবো, যে তোমাদের হাইড্রোলজি, ওশেনোগ্রাফি, প্র্যাকটিক্যাল ইত্যাদি ইত্যাদি কি কি পড়তে হবে। মাইনর সিলেবাসটা আলোচনা করে দেবো, তো তোমরা ভিডিওর শেষে মাইনরটা দেখতে পাবে। ইকোনমিক জিওগ্রাফি মাইনর যেটা রয়েছে, মাইনরে থাকছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। তো আমরা এবার সিলেবাসটা দেখা শুরু করব। তো আমরা প্রথমে হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফির সিলেবাসটা দেখব। তো এই হচ্ছে তোমাদের হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফির সিলেবাস, যেখানে তোমাদের 60 মার্কের এইরকমই তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে, 15 মার্কের ইন্টারনাল হবে। এখানে বলার কিছু নেই। সিলেবাসে এবার আমরা খেয়াল দিব, সিলেবাসে কি কি আমাদেরকে পড়তে হবে। তো প্রথমেই হচ্ছে হাইড্রোলজি। হাইড্রোলজি, এই হাইড্রোলজি থেকে কি কি পড়তে হবে? হাইড্রোলজি মানে হচ্ছে জলবিদ্যা। এবার এই জলবিদ্যা থেকে তোমাদের পড়তে হবে প্রথমেই স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি, মানে হাইড্রোলজির লক্ষ্য এবং বিষয়বস্তু কি, মানে হাইড্রোলজি আসলে কি নিয়ে আলোচনা করে, কি কি এর মধ্যে রয়েছে, এটা প্রথমে রয়েছে। তারপরে থাকছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, গুরুত্বপূর্ণ বিষয় গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। এই গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের তোমাদের কি কি পড়তে হবে? কনসেপ্ট এবং সিগনিফিকেন্স, মানে ধারণা এবং তাৎপর্য পড়তে হবে। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল বা বিশ্ব জলচক্র। বিশ্ব জলচক্র বিষয়টা খুব সহজ, যে কিভাবে আহ জল বাষ্প হয়ে উঠছে, তারপরে মেঘ তৈরি করছে, আবার নিচে নেমে আসছে, এবং এই চক্রটা পুরো মানে সম্পূর্ণ ধরে চলে আসছে, টাইম ধরে চলে আসছে। এই বিষয়টা তোমাদের পড়তে হবে। আর কি কি পড়তে হচ্ছে? আর এখান থেকে পড়তে হচ্ছে তোমাদের ওয়াটার বাজেটের কনসেপ্ট পড়তে হবে। ওয়াটার বাজেট কি জিনিস, এই কনসেপ্টটা তোমাদের পড়তে হচ্ছে হাইড্রোলজি থেকে। 3 নম্বর, 3 নম্বর কি? 3 নম্বরে থাকছে তোমাদের প্রিন্সিপালস অফ গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলের প্রিন্সিপালস বা নীতিমালাগুলো পড়তে হচ্ছে। এবার এই নীতিমালার মধ্যে কি কি থাকছে? স্টোরেজ, গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজ পড়তে হবে, মানে গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলের ভান্ডার পড়তে হবে। তারপরে মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল কিভাবে চলাচল করে। এবং ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে ভৌম জল কিভাবে উত্তোলিত হয়ে যায় বা ডিসচার্জ করে, এটা আলোচনা করতে হবে। এবার এগুলো এগুলো থাকছে গ্রাউন্ড ওয়াটারের কিছু প্রিন্সিপাল গুলো, এবং এর সঙ্গে গ্রাউন্ড ওয়াটারের আরো কয়েকটি বিষয় পড়তে হবে। যেমন থাকছে তোমাদের অ্যাকুইফার, তোমরা যে অ্যাকুইফার গুলো পড়ে এসেছো সেগুলোই তোমাদের এবারও পড়তে হবে। এবার আরো ডিটেলসে আমরা পড়বো। এখানে কি কি পড়তে হবে? টাইপস, অ্যাকুইফারের বিভিন্ন প্রকারভেদ যেগুলো রয়েছে সেই প্রকারভেদ গুলো পড়তে হবে, এবং তার সঙ্গে ইস্যুজ রিলেটেড টু ওভার ইউটিলাইজেশন। এবার ইস্যুজ রিলেটেড টু ওভার ইউটিলাইজেশন মানে কি? এই যে অ্যাকুইফার, এই অ্যাকুইফার গুলি থেকে অতিরিক্ত পরিমাণে ভৌম জল যখন আমরা তুলে নিই, এর এর কি কি ক্ষতিকর প্রভাব রয়েছে, মানে ইস্যুজ কি কি সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদেরকে পড়তে হবে।
মানে ভৌম জল তো অ্যাকুইফারে থাকে, যেগুলোকে আমরা উত্তোলিত করি, কলের মাধ্যমে উত্তোলিত করছি, পাম্পের মাধ্যমে উত্তোলিত করছি। তো এর ফলে কি কি ইস্যুস দেখা যাচ্ছে, সেই ইস্যু গুলো আমাদের পড়তে হবে। তো এটা, এরপর আমাদের কি কি পড়তে হচ্ছে, বেসিন হাইড্রোলজি পড়তে হচ্ছে, বেসিন হাইড্রোলজি পড়তে হবে, এবং তার সঙ্গে রান অফ সাইকেল পড়তে হবে। এই দুটো বিষয় কঠিন বিষয়, আহ, আহ, উম, ধারণা না থাকলে এই বিষয়গুলো মুখস্থ করে তোলা যায় না, মুখস্থ করলেই ভুলে যাবে সহজে। এর সঙ্গে আর কি পড়তে হচ্ছে, ইউনিট হাইড্রোগ্রাফ এবং রেটিং কার্ভ, রেটিং কার্ভ এবং ইউনিট হাইড্রোগ্রাফ, এই দুটো বিষয় পড়তে হবে। তো ইউনিট হাইড্রোগ্রাফ এবং রেটিং কার্ভ হচ্ছে ওই নদীর জলের বিভিন্ন প্রবাহ, তারপরে উচ্চতা ইত্যাদি ইত্যাদি, এর ইউনিট হাইড্রোগ্রাফ এবং রেটিং কার্ভের মাধ্যমে দেখানো হয়। মানে এগুলো প্রজেকশন এক একটা, এই প্রজেকশন গুলো তোমাদের মানে থিওরিটিক্যাল ভাবে পড়তে হবে, এবং এদের অ্যাপ্লিকেশন পড়তে হবে, মানে ব্যবহার পড়তে হবে। তো এটা গেল। 6 নম্বরে থাকছে এবং লাস্ট থাকছে তোমাদের কনসেপ্ট অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট তোমাদের পড়তে হবে, যেখানে মানে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে একসঙ্গে কিভাবে অনেকগুলো বিষয় নিয়ে আমরা ওয়াটার বা জল সম্পদকে ম্যানেজ করতে পারি, মানে একত্রিত ভাবে। এবং এছাড়াও থাকছে মেথডস অফ ওয়াটার কনজারভেশন, মানে জলকে কনজার্ভ করার জন্য কোন কোন মেথড গুলো রয়েছে, যেমন রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে ধরে যেইভাবে আমরা জলকে কনজার্ভ করতে পারি বা বাঁচাতে পারি সেটা। তারপরে ওয়াটার শেড ম্যানেজমেন্ট, ওয়াটার শেড ম্যানেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। তো এই হচ্ছে তোমাদের হাইড্রোলজি বা জলবিদ্যার সিলেবাস। দেখে মনে হচ্ছে 6টা চ্যাপ্টার, কিন্তু এর মধ্যে প্রচুর বিষয় পড়তে হবে, অনেক বিষয় রয়েছে। শর্ট প্রশ্ন তো প্রত্যেকটা টপিক থেকে 10টা 10টা করে আসতে পারে, 10টা 10টা করে দিয়েও ফুরাবে না। 6টা টপিক থেকে প্রায় 60-70টা হয়তো তোমাদের 2 মার্কের প্রশ্ন পড়তে হবে। অবশ্য অনেকগুলো 2 মার্কের প্রশ্ন বড় প্রশ্ন থেকে হয়ে যাবে। তো এই হচ্ছে হাইড্রোলজি সিলেবাস। এবার আমরা দেখবো ওশিয়ানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। এই সমুদ্রবিদ্যা থেকে আমাদের কি কি পড়তে হবে, হাইড্রোলজির থেকে ওশিয়ানোগ্রাফি পড়তে বেশি ভালো লাগবে। ওশিয়ানোগ্রাফিতে কি কি পড়তে হবে বা সমুদ্রবিদ্যা থেকে কি কি পড়তে হবে আমাদের, প্রথমত পড়তে হবে রিলিফস অফ ওশিয়ান। ওশিয়ান বা সমুদ্রের যে রিলিফ বা ভূপ্রকৃতি রয়েছে সেগুলো পড়তে হবে আমাদের। যেমন আমরা কি এই মহাদেশগুলিতে, এই মহাদেশগুলিতে তো অনেক ধরনের ভূপ্রকৃতি রয়েছে, কোথাও পাহাড় পর্বত নদী নালা, মালভূমি সমভূমি, ফোল্ড ফল্ট ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে। এই ঠিক জিনিস কিন্তু সমুদ্রের তলাতেও আছে, সমুদ্রের তলদেশ কিন্তু ফাঁকা না, এখানেও কিন্তু পাহাড় পর্বত সমভূমি মালভূমির মতো বিষয়গুলো দেখা যায়, কিন্তু এগুলোর অন্যান্য নাম রয়েছে, এগুলোই আমরা পড়ব। যেমন তোমরা শুনেছো মহীসোপান মহীখাত, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তো এখানে কি কি আমাদের পড়তে হচ্ছে, বটম রিলিফ, বটম রিলিফ অফ ওশিয়ান, যেখানে আমাদের কয়েকটা মহাসাগরের পড়তে হবে। তো মহাসাগর তোমরা জানো 5টি মহাসাগর রয়েছে, তার মধ্যে আমাদের 3টি মহাসাগর সম্বন্ধে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে আটলান্টিক, আটলান্টিক মহাসাগরের ভূপ্রকৃতি মানে বটম রিলিফ মানে তলদেশের ভূপ্রকৃতি পড়তে হবে, যে আটলান্টিক মহাদেশের এই তল এই তলদেশে কি কি ভূপ্রকৃতি রয়েছে। তারপরে প্যাসিফিক মহাদেশে মহাসাগরেরও একসঙ্গে পড়তে হবে, এবং ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগরেরও পড়তে হবে। তো এই হচ্ছে প্রথম চ্যাপ্টার, বড় চ্যাপ্টার রয়েছে আটলান্টিক প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশিয়ান। 2 নম্বর চ্যাপ্টারে কি থাকছে, 2 নম্বর চ্যাপ্টারে থাকছে কম্পোজিশন অফ ওশিয়ান ওয়াটার, মানে এই যে সমুদ্র জল রয়েছে এই সমুদ্র জলের কম্পোজিশন পড়তে হবে, এবং এই কম্পোজিশনের মধ্যে কি কি পড়তে হচ্ছে তোমাদের, সমুদ্র জলের টেম্পারেচার বা তাপমাত্রা, তারপরে পড়তে হচ্ছে তাপমাত্রা পড়তে হচ্ছে, তারপরে পড়তে হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব, এবং তার সঙ্গেই পড়তে হচ্ছে স্যালিনিটি বা লবণতা, মানে সমুদ্র জলের লবণতা সম্বন্ধে তোমাদের পড়তে হচ্ছে। এবার এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে টেম টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম কি, টি মানে হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার, এবং এস মানে হচ্ছে এস টু স্যালিনিটি, স্যালিনিটি মানে সমুদ্র জলের তাপমাত্রা এবং লবণতাকে নিয়ে একটা লবণতার ভারসাম্য নিয়ে একটা ডায়াগ্রাম হয়, যেটাকে আমরা টিএস ডায়াগ্রাম বলি। এই টিএস ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের পড়তে হবে, যে টিএস ডায়াগ্রাম কি জিনিস, এর কাজ কি, এর ব্যবহার কি, এগুলো আমাদেরকে পড়তে হবে। তো এটা গেল
নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে কি থাকছে? 3 নম্বর চ্যাপ্টারে থাকছে ওশিয়ান ওয়াটার মুভমেন্ট, মানে সমুদ্র জলের মুভমেন্ট বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা আমরা পড়বো। এবার যাওয়া আসাগুলোকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত আমাদেরকে 3টি মহাসাগরের পড়তে হবে। এবং 3টি মহাসাগরের কোন কোন? দুটো স্রোতই পড়তে হবে। তোমরা জানো সমুদ্র স্রোত বা কারেন্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ওয়ার্ম বা উষ্ণ স্রোত এবং কোল্ড বা ঠান্ডা বা শীতল স্রোত। এই গরম এবং ঠান্ডা স্রোত বা শীতল স্রোত আমাদের 3টে মহাসাগরের পড়তে হবে। একইভাবে আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, এই 3টে মহাসাগরেরই যতগুলো স্রোত রয়েছে প্রত্যেকটা স্রোত আমাদেরকে পড়তে হবে। এবং এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে। খুশির বিষয় হচ্ছে যে তোমাদের এর আগের বছর পরীক্ষাতে, এর আগের যাদের 5th সেমিস্টার ছিল, ইন্ডিয়ান ওশিয়ান পড়ে গেছে পরীক্ষাতে। এবার ইন্ডিয়ান ওশিয়ানটাই হচ্ছে সবথেকে কঠিন। এই প্যাসিফিক এবং আটলান্টিক গুলো বোঝা সহজ, অনেক কিছু মুখস্থ করতে হয়, জানতে হয়, কিন্তু সহজ মনে হবে। কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের স্রোত সম্পূর্ণ আলাদা। কারণ তোমরা জানো যে ভারত মহাসাগর এবং ভারত এমন জায়গায় অবস্থিত যে এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এবার মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার ফলে এর যে স্রোতের চলাচল কিন্তু অনেক আলাদা এবং পড়তেও কঠিন। তবে ভালো লাগবে পড়তে। তো এটা হয়ে গেছে, পরীক্ষাতে চলে এসেছিল, তাই তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তাই তোমরা একটু কঠিন থেকে বেঁচে গেলে। তো আমাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে দুটো গুরুত্ব দিয়ে পড়তে হবে, আটলান্টিক এবং প্যাসিফিক পড়তে হবে, গুরুত্বপূর্ণ দুটো স্রোত। এর সঙ্গে আরো কিছু বিষয় পড়তে হবে। ওয়েভস পড়তে হবে। ওয়েভস মানে হচ্ছে ঢেউ এবং কারেন্ট মানে হচ্ছে স্রোত, দুটো আলাদা বিষয়। এবার এই কারেন্ট এবং ওয়েভের মধ্যে কিন্তু আহ ইয়ে আসে, কি যে বলছে, পার্থক্য আসে। এর সঙ্গে আমাদের পড়তে হবে টাইডস। টাইডস গুলো আমাদের পড়তে হবে। বিভিন্ন ধরনের টাইডস রয়েছে বা জোয়ার ভাটা রয়েছে, সেই জোয়ার ভাটা গুলো আমাদের পড়তে হবে। যেমন আমরা এখানে পড়বো জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটার প্রকারভেদ কি, এবং জোয়ার ভাটা সম্বন্ধে কিছু থিওরি রয়েছে, দুটো থিওরি আমরা পড়বো। এবং এই জোয়ার ভাটার ফলাফল কি, এই বিষয়গুলো আমরা পড়বো জোয়ার ভাটাতে। তো এটা গেল 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে কি পড়তে হবে? 4 নম্বর চ্যাপ্টারে থাকছে তোমাদের কোরাল রিফস। কোরাল রিফস বা প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর এতদিন আমরা মানে বিভিন্ন সময় যেমন জিওটেকটনিক, জিওমরফোলজি পড়ার সময় কিছুটা কিছুটা পড়েছি, কিছুটা জানি। কিন্তু এই সেমিস্টারে আমাদেরকে এটা বিস্তারিত ভাবে পড়তে হবে যে কোরাল রিফস বা প্রবাল প্রাচীর কি জিনিস। এটা সম্পূর্ণ একটা চ্যাপ্টার দিয়েছে যেখানে তোমাদের কোরাল রিফসের খুঁটিনাটি সম্পূর্ণ পড়তে হবে। যেমন কি থিওরিজ অফ অরিজিন, কোরাল রিফ সম্বন্ধে যেসব তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো পড়তে হবে। এবার এখানে কিন্তু অনেক ধরনের অনেকগুলো তত্ত্ব রয়েছে, যেমন তোমরা নাম শুনেছো ডারউইনের তত্ত্ব, ড্যালির তত্ত্ব, এই তত্ত্বগুলো আমাদের পড়তে হবে। তো 5-6টা তোমাদের তত্ত্ব কিন্তু পড়তে হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে যেগুলো আমি সাজেশন বেসড করে দিব, কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ, কঠিন বিষয়। এর সঙ্গে আমাদের কোরাল রিফস আরো কি কি পড়তে হচ্ছে? ফেভারেবল কন্ডিশন, মানে কোরাল রিফস বা প্রবাল প্রাচীর কোন কোন মানে কোন আদর্শ পরিবেশে ভালোভাবে সৃষ্টি হতে পারে, সেই পরিবেশগুলো আমাদের পড়তে হবে, ফেভারেবল কন্ডিশন গুলো আমাদের পড়তে হবে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কের জন্য অনায়াসেই দিয়ে থাকে। এরপর আমাদের পড়তে হবে টাইপস। প্রবাল প্রাচীরের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো আমরা পড়বো। এবং এই প্রকারভেদগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, এগুলো আমাদের পড়তে হবে। এবং প্রত্যেকটা প্রকারভেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কের আসার জন্য। আর একটা বিষয় পড়তে হবে কোরাল ব্লিচিং সম্বন্ধে। কোরাল ব্লিচিং সম্বন্ধে তোমাদের পড়তে হবে, এই একটা টপিক রয়েছে। তো টোটালি এই বিষয়গুলো তোমাদের কোরাল রিফস থেকে পড়তে হচ্ছে। এবার আসছি আমরা 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারে কি পড়তে হচ্ছে? 5 নম্বর চ্যাপ্টারে তোমাদের পড়তে হচ্ছে ওসিয়ান ওয়াটার ডিপোজিট, মানে এই যে সমুদ্র জল, এই সমুদ্র জল বিভিন্ন ধরনের ডিপোজিশন ঘটায়, এই ডিপোজিশন গুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে, এগুলো আমাদের পড়তে হচ্ছে। তো এটা একদিনে কমপ্লিট হয়ে যাবে। এটা শুধুমাত্র মুখস্থর বিষয়, জানার বিষয়, এখানে বোঝার তেমন কিছু নেই।
ওশিয়ান ওয়াটার ডিপোজিট গুলো সম্বন্ধে অল্প কিছু বোঝার রয়েছে, কিন্তু বেশিরভাগটাই তোমাদের মুখস্থ এবং জেনে যেতে হবে। 6 নম্বর যে বিষয়টা রয়েছে এটা গুরুত্বপূর্ণ, ম্যারাইন রিসোর্সেস। ম্যারাইন বা সমুদ্রের যে রিসোর্স বা সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, শক্তি সম্পদ রয়েছে, আরো বিভিন্ন সম্পদ রয়েছে। তো এই সম্পদগুলো আমাদেরকে পড়তে হবে, সম্পদের ক্লাসিফিকেশন করতে হবে যে সম্পদগুলোর প্রকারভেদ কি কি, সিগনিফিক্যান্স বা তাৎপর্য কি কি, এবং সাস্টেনেবল ইউজ। সাস্টেনেবল ইউজ মানে হচ্ছে সুস্থিতিশীল ব্যবহার, মানে কিভাবে সমুদ্রের ইকোসিস্টেমকে বা সমুদ্রকে আমরা নষ্ট না করে কিভাবে আমরা সেই সম্পদগুলোকে ব্যবহার করতে পারি যাতে পরিবেশও ভালো থাকে, আমরাও ভালো থাকি। এই বিষয়টা আমাদের পড়তে হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের ওশিয়ানোগ্রাফির সিলেবাস। তো তোমাদের থিওরি পেপারটা সিলেবাসটা বুঝিয়ে দিলাম, এই সিলেবাস সম্বন্ধে আমরা পড়বো। এর পরের দিন কোন কোন বইগুলো তোমাদের কিনতে হবে আমি বলে দিব, সেই বইগুলো তোমরা কিনে নিবে, এবং তারপরে আমরা ক্লাসের মাধ্যমে আলোচনা শুরু করব, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এরপর আসছি আমরা প্র্যাকটিক্যালের সিলেবাসে। প্র্যাকটিক্যালে তোমাদের কি কি থাকছে, তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে তোমাদের কোর্স টাইটেলে থাকছে ম্যাপ প্রজেকশন, ম্যাপ ইন্টারপ্রিটেশন। প্রজেকশন ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা এবং আইডেন্টিফিকেশন অফ রক অ্যান্ড মিনারেলস। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের কোর্স টাইটেল, সিলেবাস। এবার এই পেপারটা কিছু ভাগে ভাগ হয় তোমাদের। মানে কিভাবে হচ্ছে, প্রথমেই 75 মার্কের মধ্যে 15 মার্ক হচ্ছে ইন্টারনাল, পড়ে থাকলো 60 মার্ক। 15 মার্ক ইন্টারনাল এবং 60 মার্ক থাকছে তোমাদের রিটেন পেপার হবে। এই 60 মার্কের মধ্যে 50 মার্কের তোমাদের পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে, যেখানে তোমাদের বিভিন্ন ছবি আঁকতে হবে, বিভিন্ন বিষয় লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর যেই 10 মার্ক বাকি থাকলো, এই 10 মার্কের মধ্যে 5 মার্কস থাকছে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা। প্র্যাকটিক্যাল খাতা হচ্ছে 5 মার্কসের, এবং 5 মার্কসের হচ্ছে ভাইভা। এই হচ্ছে তোমাদের সিলেবাসের ডিস্ট্রিবিউশন, মানে তোমাদের এই পেপারটার ডিস্ট্রিবিউশন। তো 50 মার্কের পরীক্ষা হবে এবং সেই দিনই তোমাদের ভাইভা এবং প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, দিয়ে তোমাদের টোটাল 60 এবং 15 মার্ক তোমাদের সেমিস্টারের মাঝে যে কোনো সময় ইন্টারনাল পরীক্ষা নিয়ে নিবে। তো এই গেল তোমাদের পরীক্ষাটা কেমন ভাবে হবে সেটা বললাম। এবার এর মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে তোমাদের প্রথমে ম্যাপ প্রজেকশনের ধারণা। ম্যাপ প্রজেকশনের ধারণা, যেখানে তোমাদের ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন জানতে হবে, যে ম্যাপ প্রজেকশন কতগুলো রয়েছে, কতগুলো ভাগে ভাগ করা হয় এগুলো। এর বিভিন্ন প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি গুলো আমাদের পড়তে হবে, বা কম্পোনেন্ট গুলো আমাদের পড়তে হবে। এরপর এর ইউজেস বা এর ব্যবহার গুলো আমাদের পড়তে হবে। তো এই 3টে বিষয় থাকছে ম্যাপ প্রজেকশন। এরপর ম্যাপ প্রজেকশনের একটা প্রকারভেদ হচ্ছে ইউটিএম প্রজেকশন। এই ইউটিএম প্রজেকশনের কনসেপ্ট এবং সিগনিফিকেন্স পড়তে হবে, মানে ধারণা এবং তাৎপর্য। এটা তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে হবে না, শুধুমাত্র কনসেপ্ট এবং সিগনিফিকেন্স পড়তে হবে, পরীক্ষাতে 5 মার্কের জন্য আসতে পারে। এটা এইটুকুই কিন্তু তোমাদের রয়েছে থিওরি, আর বাদ বাকি তোমাদের সব রয়েছে প্র্যাকটিক্যাল, মানে কাজ করতে হবে, হাতে কাজ করতে হবে। যেমন এই 2 নম্বর টপিকে কি কি রয়েছে, কনস্ট্রাকশন অফ প্রজেকশন। এই যে ম্যাপ প্রজেকশন গুলো কনস্ট্রাক্ট করতে হবে, মানে তৈরি করতে বা গঠন করতে হবে। এবার গঠনগুলো কি কি রয়েছে, সিম্পল কনিক্যাল প্রজেকশন তোমাদের করতে হবে, যেটা কিসের মাধ্যমে করতে হবে, অন স্ট্যান্ডার্ড প্যারালাল অনুসারে তোমাদের করতে হবে, এটা একটা। তারপরে থাকছে বোনস প্রজেকশন। বোনস প্রজেকশন করতে হবে, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন করতে হবে, মার্কেটার্স প্রজেকশন করতে হবে, এবং পোলার জেনিথাল স্টিওগ্রাফিক প্রজেকশন করতে হবে। এই টোটাল 5টি প্রজেকশন তোমাদের শিখতে হবে, এবং 5টি প্রজেকশন শিখলে তোমরা যে কোনো একটা পরীক্ষাতে পেয়ে যাবে। 3 নম্বর 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বর চ্যাপ্টারে রয়েছে তোমাদের কনস্ট্রাকশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ রিলিফ প্রোফাইল। মানে রিলিফ প্রোফাইলকে কনস্ট্রাক্ট করতে হবে, কনস্ট্রাক্ট করা শিখতে হবে, এবং ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করা জানতে হবে। তো এখানে তোমাদের 3টে মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ দিয়ে দিবে তোমাদের। এখানে SOI মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ দিয়ে দিবে। তো এই ম্যাপ থেকে তোমাদের সুপার ইম্পোজ, প্রজেক্টেড এবং কম্পোজিট রিলিফ প্রোফাইল তোমাদের তৈরি করা শিখতে হবে, এবং ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করাও শিখতে হবে। এরপরে থাকছে 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারেও তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কাজ করতে হবে। এখানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাদের কি কাজ করতে হবে,
প্রিপারেশন এবং ইন্টারপ্রিটেশন অফ রিলেটিভ রিলিফ ম্যাপ অ্যান্ড অ্যাভারেজ স্লোপ ম্যাপ। অ্যাভারেজ স্লোপ ম্যাপ এবং রিলেটিভ রিলিফ ম্যাপ তোমাদের তৈরি করাও শিখতে হবে, ব্যাখ্যা করাও শিখতে হবে। অন এ ড্রেনেজ বেসিন, মানে ড্রেনেজ বেসিন ফ্রম টোপোগ্রাফিক্যাল ম্যাপ, মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে ড্রেনেজ বেসিন থেকে ইন্টারপ্রিটেশন এবং প্রিপারেশন শিখতে হবে রিলেটিভ রিলিফ ম্যাপের এবং অ্যাভারেজ স্লোপ ম্যাপের। ওয়েন্টওয়ার্থের মেথডে তোমাদের এই কাজটা করতে হবে। কার মেথডে করতে হবে বলে দিয়েছে। 5 নম্বরে থাকছে তোমাদের প্রিপারেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ স্ট্রিম অর্ডার। এটাও তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে করতে হবে, যেখান থেকে তোমাদের ড্রেনেজ বেসিন থেকে তোমাদের স্ট্রিম অর্ডার তৈরি করা শিখতে হবে এবং ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করাও শিখতে হবে। দুজনের মেথডে শিখতে হবে, হডসনের এবং স্টাইলারের। তো যে কারোর কিন্তু পরীক্ষাতে আসতে পারে। 6 নম্বরে একইভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাদের বেশিরভাগ বিষয় রয়েছে টোপোগ্রাফিয়ার বা ভূ প্রাকৃতিক বৈচিত্র্য ম্যাপ থেকে। তো এখান থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে, এখান থেকে তোমাদের কাজ করতে হবে, ট্রানজেক্ট চার্ট বানানো শিখতে হবে। ট্রানজেক্ট চার্ট বানানো শেখার পর সেখানে কি কি কাজ করতে হবে, ফিজিক্যাল এবং কালচারাল ফিচার্স যেগুলো রয়েছে, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে বা ফিচার্স গুলো রয়েছে, সেই ফিচার্স গুলির রিলেশনশিপ ব্যাখ্যা করতে হবে ট্রানজেক্ট চার্টের মাধ্যমে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে। তো এই হচ্ছে তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপে এই কয়েকটা কাজ ছিল, বেশিরভাগ কাজই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে। এবং এরপর হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ থেকে। জিওলজিক্যাল ম্যাপ থেকে তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে জিওলজিক্যাল সেকশন ড্রয়িং করা শিখতে হবে এবং ইন্টারপ্রিটেশন করা শিখতে হবে। 3টে স্ট্রাকচারের, হরিজন্টাল, ইউনিক্লাইনাল এবং না 4টেই, মানে 4টেই রয়েছে, হরিজন্টাল, ইউনিক্লাইনাল, ফোল্ডেড এন্ড ফল্ডেড স্ট্রাকচার। এই 4টে স্ট্রাকচার থেকেই তোমাদের জিওলজিক্যাল সেকশন ড্র করা শিখতে হবে এবং ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করা শিখতে হবে জিওলজিক্যাল ম্যাপ থেকে। জিওলজিক্যাল ম্যাপ থেকে তোমাদের এই একটা চ্যাপ্টারই রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কঠিন বিষয়, আস্তে আস্তে তোমাদের শিখতে হবে। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন অফ রক অ্যান্ড মিনারেলস। মেগাস্কোপিক মানে হচ্ছে চোখে দেখে হাতে নাড়াচাড়া করে তোমাদের বিভিন্ন ধরনের রক বা শিলা এবং খনিজ গুলোকে চিনতে জানতে হবে। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে চেনা। তো তোমাদের এই পরীক্ষাটা কিভাবে হবে আমি বলছি। তো এখানে অনেকগুলো রক এবং মিনারেল রয়েছে, যেমন দেখো গ্রানাইট, ব্যাসাল্ট, ডলারাইট, সেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন, কংগ্লোমারেট, ল্যাটেরাইট, স্লেট, ফাইলাইট, সিস্ট, মার্বেল, কোয়ার্টাজাইট, নিশ। তারপরে মিনারেলস এর মধ্যে থাকছে টক থাকছে, তারপরে জিপসাম, ক্যালসাইট, মাইকা, ফেল্ডস্পার, কোয়ার্টাজ, তারপরে ক্যালিওপাইরাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, বক্সাইট, গ্যালেনা। তো এই মিনারেল গুলো থাকছে তোমাদের। তো এবার তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে আমি বলছি। তো মানে পরীক্ষার আগে তোমাদের এই যে রক এবং মিনারেল গুলো, এই রক এবং মিনারেল গুলো তোমাদেরকে দেখতে দেওয়া হবে এবং তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যে কার কোনটা কি বৈশিষ্ট্য, ইত্যাদি ইত্যাদি নিয়ে তোমাদের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা তোমাদের দেখানো হবে, হাতে দেখতে দেওয়া হবে এবং সেখানে তোমাদেরকে দেখতে হবে যে কোনটা ভারী, কোনটা খসখসে, কোনটা রং কেমন, ইত্যাদি ইত্যাদি দেখে কিন্তু তোমাদের চিনে রাখতে হবে প্রত্যেকটা রক এবং মিনারেলকে। এবার পরীক্ষার দিন কি হবে, যে পরীক্ষার দিন তোমাদের পরীক্ষাতে এটা আসবেই, এখান থেকে আসবেই পরীক্ষাতে। তো কেমন হবে পরীক্ষাতে, যে তোমাদেরকে পরীক্ষা চলাকালীন তোমাদেরকে একজন একজন করে ডাকা হবে। তো সেখানে তোমাদের 3টে বা 5টা এইভাবে তোমাদের রক এবং মিনারেল রেখে দেওয়া হবে, রক এবং মিনারেল রেখে দেওয়া হবে। এবার তোমাদেরকে গিয়ে এই রক এবং মিনারেল গুলোকে চিহ্নিত করতে হবে যে এটা কি, এটা কি। দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাসাল্ট, এটা হচ্ছে জিপসাম, এটা হচ্ছে কোয়ার্টাজ। তো এইভাবে তোমাদের এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবার আইডেন্টিফাই স্যার ম্যামের সামনে তোমাদের করতে হবে। তারপরে স্যার ম্যাম কি করবে, সেই স্যার ম্যাম তোমাদের সেগুলো লিখে দিবে, যে খাতায় তোমাদেরকে খাতায় লিখে নিয়ে আসতে হবে এবং লিখে নিয়ে আসার পর এগুলোর তোমাদের 2টো করে বৈশিষ্ট্য তোমাদের খাতায় লিখতে হবে। বৈশিষ্ট্য তোমাদের খাতায় লিখতে হবে। স্যার ম্যাম তোমাদের কিন্তু নোট করবে যে তোমরা ঠিক চিনলে না ভুল চিনলে, সেটা প্রথমে নোট করবে, দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এবার তোমরা খাতায় নামগুলো তুলে নিয়ে গেলে, তুলে নিয়ে গিয়ে তাদের 2টো 4টে করে তোমাদের বৈশিষ্ট্য লিখতে হবে। তো রক এবং মিনারেল আইডেন্টিফিকেশনের পরীক্ষা ঠিক এইভাবে হবে, যে তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে চিনে এবার বলতে হবে যে এটা গ্রানাইট না ব্যাসাল্ট না জিপসাম না ক্যালসাইট না এটা রক না মিনারেল, এটা কি জিনিস। তোমাদের তখন কিন্তু এর বডিতে লেখা থাকবে না বা জানা যাবে না, তোমাদের ডাইরেক্ট একটা পাথর হাতে ধরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে চিনে বুঝতে হবে
যে এটা কি জিনিস তার আগে তোমাদের ক্লাসের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তো আমি এগুলো তোমাদের ছবির মাধ্যমে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের সমস্যা না হয় এবং তোমরা কলেজেও এগুলো শিখে নেবে। এবার আসছি আমরা, এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস। এই কাজগুলো তোমাদের করতে হবে। তো এটা গেল প্র্যাকটিক্যালের সিলেবাস। এবার যারা মেজর পড়ছো তাদের জন্য এই পর্যন্ত ভিডিওটা। এবার মাইনরটা আমরা দেখে নিই। যাদের মাইনর রয়েছে, ভূগোল মাইনর রয়েছে, তাদেরকে কি কি পড়তে হচ্ছে। মাইনরে পড়তে হচ্ছে, মাইনরে তোমাদের থাকছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হচ্ছে? 1 নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক ভূগোলের প্রাথমিক ধারণা, যে অর্থনৈতিক ভূগোল কি জিনিস, এর কোন কোন ফান্ডামেন্টাল কনসেপ্ট রয়েছে, ধারণাটা কি, এই বিষয়গুলো তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়তে হচ্ছে। 2 নম্বর চ্যাপ্টারে কি পড়তে হবে? 2 নম্বর চ্যাপ্টারে তোমাদের পড়তে হচ্ছে দুজনের থিওরি পড়তে হবে বা তত্ত্ব পড়তে হবে। একটা হচ্ছে শিল্প অবস্থান তত্ত্ব, যেটা ওয়েবারের তত্ত্ব, এবং আরেকটা হচ্ছে এগ্রিকালচার থিওরি বা কৃষি তত্ত্ব, সেটা হচ্ছে ভন থুনেনের। এই দুটো তত্ত্ব তোমাদের এখান থেকে পড়তে হবে। আর একটা তত্ত্ব তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে লসের তত্ত্ব। লসের তত্ত্ব, এই তত্ত্বটা কি নিয়ে? যে মার্কেট এরিয়া, মানে কোন একটা অঞ্চলে কোথায় মার্কেট তৈরি হবে বা মার্কেট নির্ধারণ হবে, সেটা তোমাদের এই তত্ত্ব অনুসারে তোমাদের বুঝতে হবে। এটা 4 নম্বর চ্যাপ্টারে তোমাদের থাকছে প্রাইমারি অ্যাক্টিভিটি। প্রাইমারি বা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, মানে মানুষের বিভিন্ন ধরনের কার্যকলাপ থাকে, তার মধ্যে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপটা পড়তে হচ্ছে। এখানে একটু অনেকগুলো বিষয় রয়েছে, যেমন থাকছে শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি কি জিনিস, ইন্টেনসিভ সাবসিস্টেন্ট ফার্মিং বা নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা কি, কমার্শিয়াল গ্রেন ফার্মিং বা বাণিজ্যিক কৃষি কি, কমার্শিয়াল ডেইরি ফার্মিং বা বাণিজ্যিক ভাবে দুগ্ধ উৎপাদন কি জিনিস, প্ল্যান্টেশন বা বাগিচা কৃষি কি, কমার্শিয়াল ফিশিং বা বাণিজ্যিক ভাবে মাছ চাষ কাকে বলে, এগুলো। 5 নম্বর চ্যাপ্টারে থাকছে প্রাইমারি অ্যাক্টিভিটিতে থাকছে তোমাদের কিছু মাইনিং থাকছে। মাইনিং মানে হচ্ছে খনিজ উত্তোলন, মানে এই যে মাটির তল থেকে, যেমন আয়রন ওর লেখা আছে, আয়রন ওর মানে হচ্ছে আকরিক লোহা। তারপরে কোল মানে কয়লা, তার মানে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম যে পেট্রোল আমরা ব্যবহার করি, সেই পেট্রোল ডিজেল ইত্যাদি, তো এগুলো মাটির তলে থাকে। এগুলোকে আমরা কি করি? মাইনিং বা খনিজ করে, মাইনিং করে বা মাইনিং করে উত্তোলিত করি বা তুলে আনি। এগুলো আমাদের পড়তে হবে, যে এগুলো কি জিনিস, এগুলোর ব্যবহার কি, সিগনিফিকেন্স কি, এগুলো আমাদের কিছু পড়তে হচ্ছে। 6 নম্বরে থাকছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। এবার দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপে তোমাদের কয়েকটি ইন্ডাস্ট্রি বা শিল্প সম্বন্ধে পড়তে হচ্ছে। যেমন কি থাকছে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তারপরে থাকছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্র বয়ন শিল্প। আর থাকছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, খনিজ তেল, খনিজ তেল শিল্প। তো এই 3টে ইন্ডাস্ট্রি থাকছে, যে এই 3টে ইন্ডাস্ট্রি ভারতে কেমন, ভারতে কি কি সমস্যা রয়েছে, চাইনাতে, জাপানে, আমেরিকাতে কেমন, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। টারশিয়ারি অ্যাক্টিভিটি, টারশিয়ারি অ্যাক্টিভিটি থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে? মোডস অফ ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন বা পরিবহনের বিভিন্ন মোড রয়েছে। মোড মানে কি? বিভিন্ন ব্যবস্থা, যেমন হচ্ছে স্থলপথ, যেখানে আমরা সাইকেল, মোটর বাইক, ট্রেন, বাস ইত্যাদির মাধ্যমে চলাচল করি। আর একটা মোড হচ্ছে বায়ুপথ, যেখানে হেলিকপ্টার, বিভিন্ন প্লেনের মাধ্যমে চলাচল করি। তারপরে থাকছে জলপথ, যেখানে জলজাহাজের মাধ্যমে চলাচল করা হয় বা ট্রান্সপোর্ট করা হয়। তো এই ব্যবস্থাগুলো তোমাদের পড়তে হবে। এর সঙ্গে থাকছে প্যাটার্ন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, বা এই আন্তর্জাতিক বাণিজ্যের একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্ন সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এর সঙ্গে কোয়াটারনারি অ্যাক্টিভিটিতে তোমাদের পড়তে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অফ অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি বা আইটি। এই আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে তোমাদের পড়তে হচ্ছে। এর সঙ্গে তোমাদের কিছু কিছু ব্লক রয়েছে, মানে ব্লক মানে এগুলো হচ্ছে কিছু কিছু সংস্থা, এই সংস্থাগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। যেমন গ্যাট, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে সার্ক, ওপেক, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, এই কয়েকটা আমাদের ইন্টারন্যাশনাল ব্লক বা সংস্থা বলো, এই সংস্থাগুলো সম্বন্ধে পড়তে হবে, যে এই সংস্থাগুলোর কাজ কি, রেলেভেন্স কি,
এরা কিভাবে বিশ্ব বাণিজ্যকে ঠিক রাখে, ঠিকভাবে চলাচল করায়, এই বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। তো এগুলো আমি তোমাদের আহ বোঝাবো, নোট দিয়ে দেবো, তোমরা পড়ে নিবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশিরভাগই মুখস্থ, কয়েকটা বিষয় বোঝার রয়েছে। তো এই হচ্ছে তোমাদের ভূগোলের সিলেবাস কমপ্লিট হলো 5th সেমিস্টারের। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে নাও সবাই।